বললো যে এখানে ঢোকা যাবে না, আপনারা আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল। বাংলাদেশ আজ যেন এক অদৃশ্য অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে পথ চলছে। শুধু স্থাপনা বা কারখানা নয়, একের পর এক অগ্নিকাণ্ডে চলছে আমাদের অর্থনীতি, শ্রম বাজার, বৈদেশিক বাণিজ্য, এমনকি জাতীয় নিরাপত্তার ভিত্তিও। সম্প্রতি যেসব ঘটনা ঘটে চলেছে, মিরপুর, চট্টগ্রাম ইপিজেড ও সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, সেগুলো নিছক দুর্ঘটনা বলে মেনে নেওয়া কঠিন। এই আগুন কেবল আগুন নয়, এটি একটি বার্তা। আগুন লাগছে, আগুন নিভেতে আসছে, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবার জন্য কেন পারমিশন লাগবে? 30 বা 40 মিনিট পরে ঢোকার কারণে কার্গো অনেক বেশি পড়ে গেছে। 18 অক্টোবর 2025 দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। দাহ রাসায়নিক ও পণ্যে ঠাসা গুদামে আগুন লাগে, একাধিক শেডে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমান ও নৌবাহিনীর সম্মিলিত প্রয়াসে ঘন্টার পর ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে, নষ্ট হয় কোটি টাকার রপ্তানি পণ্য, বিদেশি ক্রেতাদের আস্থা টলে ওঠে। এই ঘটনার মধ্যে কিছু গুরুতর প্রশ্ন জেগে ওঠে। বিমানবন্দর এলাকার মতো উচ্চ সুরক্ষিত স্থানে দাহ পদার্থের গুদামে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা কেমন ছিল? প্রাথমিকভাবে আগুন শনাক্ত ও নিয়ন্ত্রণে কেন ব্যর্থতা দেখা দিল? এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত আঘাত? এটি একটি কৌশলগত আঘাত, যা সুপরিকল্পিত ও উদ্দেশ্যে প্রণোদিত। দুর্ঘটনা নাকি ধারাবাহিক নাশকতা? বিমানবন্দরের আগুনের ঠিক আগেই চট্টগ্রাম ইপিজেডে 17 ঘন্টার দীর্ঘ অগ্নিকাণ্ডে পুড়ে যায় কোটি টাকার তৈরি পোশাক। এর কিছুদিন আগে ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে নিহত হন 16 জন শ্রমিক। এই তিনটি ঘটনায় একটি আশঙ্কাজনক মিল বিদ্যমান। নাম্বার 1, প্রতিটি অগ্নিকাণ্ড ঘটেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়। নাম্বার 2, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা সনদ ছিল না কিংবা তা ছিল মেয়াদ উত্তীর্ণ। নাম্বার 3, প্রাথমিক প্রতিক্রিয়া ভয়াবহ দুর্বলতা ও অকার্যকরিতা দেখা গেছে। যদি একটি দুর্ঘটনা ঘটে তা দুর্ভাগ্যজনক, যদি 3টি একই ধরনের দুর্ঘটনা ঘটে তা গুরুতর অবহেলা। কিন্তু যখন বারবার অল্প সময়ের ব্যবধানে দেশের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে, তখন তা নিছক কাকতালীয় নয়, বরং ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। আসলে এই অগ্নিকাণ্ডে কার লাভ? প্রশ্ন ওঠে, এই অগ্নিকাণ্ডগুলো থেকে উপকৃত হচ্ছে কারা? আমার বিশ্লেষণে যেসব শক্তি সন্দেহের কেন্দ্রে। নাম্বার 1, শিল্পবিরোধী প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, যারা বাংলাদেশের রপ্তানি খাত ধ্বংস করে নিজেরা লাভবান হতে চায়। নাম্বার 2, রাজনৈতিক চক্রান্তকারী চক্র, যারা রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়। নাম্বার 3, বিদেশি বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী, যারা বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে চায়, যাতে আন্তর্জাতিক ক্রেতারা অন্যত্র মুখ ফেরায়। একটি বাস্তবতা হলো, বিমানবন্দরের কার্গো, ইপিজেড ও গার্মেন্টস খাতে দেশের অর্থনীতির 3টি প্রধান স্তম্ভ। সেখানে বারবার অগ্নিকাণ্ড মানেই বৈদেশিক মুদ্রা, বাণিজ্য এবং বিনিয়োগকে লক্ষ্য করে আঘাত হানা। তদন্ত কমিটি, কিন্তু ফলাফল কোথায়? প্রতিটি অগ্নিকাণ্ডের পরে আমরা শুনি তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু গত 5 বছরে ঘটে যাওয়া 50টিরও বেশি বড় অগ্নিকাণ্ডের কতটির তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে? আর কতজন প্রকৃত দোষী শাস্তির আওতায় এসেছে? বাস্তবে দেখা যায় আমরা তদন্ত নামক এক পদার্থগত আশ্বাসে বন্দী। এতে লাভ হয় দোষীদের আর ক্ষতি হয় রাষ্ট্রের। দায় এড়ানো যাবে না, অবহেলায় ষড়যন্ত্রকারীদের সুযোগ তৈরি করে দিচ্ছে। ধরা যাক ষড়যন্ত্র সত্যি আছে,
কিন্তু ওই ষড়যন্ত্র কার্যকর হলো কিভাবে? আমাদেরই অব্যবস্থা, অবহেলা ও দায়িত্বহীনতা তাদের হাতে সুযোগ তৈরি করে দিচ্ছে। এখনই সময় জেগে ওঠার, না হলে পুড়ে যাবে দেশের অর্থনীতি, পুড়ে যাবে দেশের ভবিষ্যৎ, কোথাও ঠাঁই পাবে না বাংলাদেশ নামক দেশটি। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।